ওটা হলো যে ইচ্ছা করলে আমি তো ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করতেই পারি, কিন্তু সেটা করা উচিত হবে কিনা। হ্যাঁ, অনেকে অনেক সময় মিস্টেক করে। চুন্নু সাহেবের কথাটা এইভাবে আমি আমি মনে করি এভাবে বলা উচিত হয়নি। তবে ওনার পয়েন্ট অফ ভিউতে তো আমি জানি না কেন বলেছেন, উনি বলতে পারবেন। আমাদের মেজর হাফিজকে নিয়ে একটা দল গঠন করার চেষ্টা করলো, এরকম অনেক চেষ্টা সরকার করেছে, স্বাভাবিকভাবে এসে করবে। যেই সরকারে থাকতো সেই সরকার স্বাভাবিকভাবে। আমরা গেছি এই জন্যে যে তখন যদি আমরা না যাইতাম তাহলে কি হতো। জি। প্রথম কথা, এইবার তো আমি সংসদে নাই, তবে গত 3 বার সংসদে ছিলাম এবং সেই সংসদে কথা হয়েছে, বিদ্যুতের উপর কথা হয়েছে, ক্যাপাসিটি ট্যাক্সের উপর কথা হয়েছে, ব্যাংকের দেউলিয়াতির উপর কথা হয়েছে। আপনি যদি সংসদটা ফলো করেন, কথা হয়েছে। কিন্তু ব্যাপারটা হলো যে ওখানে যে যে পাওয়ারে আছে 2/3 মেজরিটির উপরে পাওয়ারে আছে। সুতরাং যে কথাগুলা আমরা বলতাম সংসদে বলতাম, সেগুলা সরকার কগনিজেন্সে নিত না। তার ফলে সেগুলা কোনো কার্যকরী হতো না। তবে কথা যে বলা হয় নাই তা নয়, কথা প্রচুর বলা হয়েছে। কিন্তু সেই ইভেন আপনার বিলগুলো আমরা দেখেছি যে বিলগুলা অনেক সংশোধনী আমরা দিতাম, কিন্তু সংশোধনীগুলো তাদের মেজরিটির জোরে সেগুলো নাকচ করে দিত। তবুও তো আপনি ধরেন সংসদে যখন গেছি আমাদের দায়িত্ব ছিল এগুলো তুলে ধর, তো তুলে ধরেছি। সময়ও যে খুব একটা বেশি দিত তা না। আমাদের আমি যখন সংসদে ছিলাম আমরা 26 জন, কোনো সময় 34 জন, কোনো সময় 35 জন এরকম ছিলাম, সেরকম টাইম পেতাম। তবে হ্যাঁ, কথা হয়েছে, কথা যে হয় নাই এরকম না, কথা হয়েছে। আর সরওয়ার সাহেব মানে ব্যক্তিগত আক্রমণ করে ফেলছেন। ওনার মতো লোক ব্যক্তিগত আক্রমণ করা উচিত হয় নাই। অ্যাডভোকেট জন্য তো আমাদেরই কলিগ, সবারই কলিগ। সে কিন্তু অ্যাডভোকেট ছিল এবং সরকারি চাকরি করত। সে সরকারি চাকরি করত। সরকারি যখন মনসেফ ছিল তখন আমাদের রাষ্ট্রপতিও তার সঙ্গে চাকরি করত। সুতরাং তারা কলিগ ছিল এক সময়। তো সেই চাকরি ছেড়ে উনি ইয়েতে আসেন, পলিটিক্সে আসেন। উনি মন্ত্রীও ছিলেন, 2 বার মন্ত্রী ছিলেন, প্লাস 6 বারের মতো এমপি ছিলেন। যাই হোক, ব্যাপারটা হলো যে ইচ্ছা করলে আমি তো ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করতেই পারি, কিন্তু সেটা করা উচিত হবে কিনা। হ্যাঁ, অনেকে অনেক সময় মিস্টেক করে। চুন্নু সাহেবের কথাটা এইভাবে আমি আমি মনে করি এভাবে বলা উচিত হয়নি। তবে ওনার পয়েন্ট অফ ভিউতে তো আমি জানি না কেন বলেছেন, উনি বলতে পারবেন যে কি কি জন্যে উনি, কারণ উনি তো 6 বারের এমপি, তো কি জন্যে উনি এই কথাটা বলেছেন এক্সপ্লেন ঠিক ওইভাবে করলে আমরা বুঝতে পারবো যে কোথায় তার আঘাতটা লেগেছে। তো সুতরাং এটার জন্য সাহেবের কথা এটুকু জানি। আর আরেকটাকে বললেন ইলেকশন। আচ্ছা, নির্বাচন। 7ই জানুয়ারির যে ইলেকশন হয়েছে সেই ইলেকশনটা কিন্তু, যেহেতু একটি বড় দল আসে নাই, বড় দলে না আসার ফলে 7ই জানুয়ারির ইলেকশন কিন্তু একটা আমাদের পক্ষে জাতীয় পার্টির জন্য একটা ডিজাস্টার হয়েছে। এই ইলেকশন করে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু কথা হলো যে ইলেকশনে যেহেতু বড় দল একটা আসে নাই, এবং এই আমাদেরও যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু ব্যাপার হলো যে এই ইলেকশনটা করার জন্য তৃণমূল বিএনপি করার চেষ্টা করলো, বিএনএম করার চেষ্টা করলো, তারপরে আমাদের মেজর হাফিজকে নিয়ে একটা দল গঠন করার চেষ্টা করলো। এরকম অনেক চেষ্টা সরকার করেছে, স্বাভাবিকভাবে এসে করবে। যেই সরকারে থাকতো সেই সরকার স্বাভাবিকভাবে। আমরা গেছি এই জন্যে যে তখন যদি আমরা না যাইতাম তাহলে কি হতো। একটা অসাংবিধানিক সরকার এদেশে আসতো, গণতন্ত্রটা আরো পিছিয়ে যেত। এটা ছিল আমাদের একটা বোধ। এটা ভুলও হইতে পারে, এরকম না যে আমাদের বোধটাই সবসময় সত্যি। তো সুতরাং আমরা এই বোধ থেকে গিয়েছি, গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু মনে এইটুকু সান্ত্বনা যে ইলেকশনে গিয়েছি একটা তৃতীয় শক্তি, যে শক্তিকে আমরা কোনো সময় দেখতে চাই না, সেরকম শক্তি আসে নাই। তবে এখন যে দেশের যে অবস্থা, অর্থনৈতিক যে অবস্থা, ব্যাংকের যে অবস্থা, লুটপাটের যে অবস্থা, এখন কিন্তু সরকারের একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে এগুলো। এবং এই চ্যালেঞ্জ গুলা কিভাবে মিট করবে সেটা তার তার জন্য একটা সাংঘাতিক ব্যাপার হয়ে গেছে। যেমন আজকেই আজকেই আপনার ক্রালোইং প্যাড একটা নীতি আছে, ক্রালোইং প্যাড নীতি। সেই নীতি করে $7 ডলারের দাম বেড়ে গেছে, 7 টাকা পার ডলার বেড়ে গেছে। 110 টাকা ছিল, গত ডিসেম্বরে ফিক্স করেছিল বাংলাদেশ ব্যাংক। এর আগে কিন্তু 85 টাকা ছিল।
তো যাই হোক, 110 টাকা ফিক্সড করলো, সেখানে মার্জিন ছিল, অন্যান্য ব্যাংকের মার্জিন ছিল 50 পয়সা। মানে 110 টাকার উপরে কেউ 110 টাকা 50 পয়সাও বিক্রি করতে পারতো, কেউ হয়তো লেস দিয়ে বিক্রি। এটা অন্যান্য ব্যাংকেরও তো ডলার আছে, তাদের রেটটা ছিল এরকম। কিন্তু এবার যেটা করেছে, একদিনে 7 টাকা বেড়েছে, আর ফ্রি করে দিয়েছে। প্রত্যেকটা ব্যাংকে ইচ্ছা করলে তার চাহিদা অনুযায়ী সে দাম বাড়াইতে পারবে। কারণ মার্কেটে কত, মার্কেটে তো 124 টাকা। কারণ ব্যাংকরাও যদি 124 টাকা 25 টাকা বিক্রি করতে আরম্ভ করে, তাহলে তো কান্ট্রি ডিভ্যালুয়েশন হয়ে গেল, মানি ডিভ্যালুয়েশনের কান্ট্রি অনেকটা গরিব হয়ে গেল আমরা। সুতরাং এটা ছাড়া, এটা কিন্তু আইএমএফ এর প্রেসক্রিপশন ছিল একটা, যে তোমাকে বাজার দর হিসাবে ডলারটা আনতে হবে। ভালো কথা, এটা একটা মহৎ উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু কথাটা তো আমাদের দেশে এই এই যে করলো 117 টাকা, এটা যদি ভোলাটাইল হয়ে যায়, 117 টাকা যদি না হয়ে এটা যদি 20, 25, 130 টাকা হয়ে যায়, তাহলে সরকারের জন্য কিন্তু একটা ভীষণ অশনিক সংকেত। সুতরাং সরকার এই যে কোনো নতুন জিনিসই ট্রাই করছে, কিন্তু সেটাকে আপনার ঠিক মতো ইমপ্লিমেন্ট করা, যে ব্যবস্থাপনা, যে সুশাসন দরকার, যে এক্সপার্টিস দরকার, সেটা কিন্তু সরকারের এই মুহূর্তে নাই, আমরা দেখতে পাই না। কারণ ইনক্লুসিভ ইলেকশন হয় নাই তো। ইলেকশনের মাধ্যমে কিন্তু আপনার জনপ্রতিনিধি আসে, এবং জনপ্রতিনিধিরা যারা আসে তারাই কিন্তু এগুলো গার্ড দেয়, তারাই কিন্তু ভ্যানগার্ড হয়ে দাঁড়ায় এই অর্থনীতির ব্যাপারে, দেশের পরিচালনার ব্যাপারে, দেশের সুশাসনের ব্যাপারে। এনারাই কিন্তু ভ্যানগার্ড হয়ে যায়। এখন ভ্যানগার্ড তো নাই, এখন ঘুরে ফিরে আপনার ওই আমরাই ভ্যানগার্ড হয়ে থাকবে। কিন্তু সেই প্রতিষ্ঠানগুলিও তো এখন আমরা দেখি না। যে প্রতিষ্ঠানগুলি ছিল, অনেক সময় খারাপ সরকার আসে, এটা অস্বীকার করার কিছু নাই। গণতন্ত্রের মাধ্যমে অনেক সময় খারাপ সরকার আসতে পারে, কিন্তু আমাদের দেশে কিছু প্রতিষ্ঠান ছিল যারা ওথ টেকিং প্রতিষ্ঠান, তারা কিন্তু ওই গণতন্ত্রের খারাপ সরকারটাকে তারা কিন্তু ব্যাকআপ দিতে পারে। সেই প্রতিষ্ঠানগুলোও এখন অনেক দুর্বল হয়ে গেছে। সুতরাং আসলে আমার মনে হয় গভর্নমেন্টের উপর একটা বড় চ্যালেঞ্জ এসছে, অনেক বড় চ্যালেঞ্জ। জানি না আমি কিভাবে যেটা ওভার